অনেক দিন আগের কথা। সোনাঝুরি নামে একটি গ্রাম ছিল। আর সেই গ্রামে মানিক নামে একটি কৃষক তার স্ত্রী এবং একমাত্র কন্যা সন্তানকে নিয়ে সেই গ্রামে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মালতী এবং কন্যার নাম ছিল রিমি। মানিকের নিজস্ব চাষের জমি ছিল। সেই জমিতে সে এবং তার স্ত্রী মিলে বিভিন্ন ধরনের সবজির ফলন ঘটাতো। আর তারপর মানিক সেই সবজি নিয়ে বাজারে বিক্রি করত। এইভাবেই সে তার সংসার চালাতো। কিন্তু সেই সোনাঝুরি গ্রামে একটি রহস্যময় জঙ্গল ছিল। সেই জঙ্গল নিয়ে গ্রামবাসীরা সবসময় চর্চা করত, কারণ সেই জঙ্গল দিনের বেলা বাইরে থেকে দেখতে স্বাভাবিক লাগলেও রাতের বেলা সেই জঙ্গল এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। কারণ রাত হলেই সেই জঙ্গল থেকে অনেক অশরীরী আওয়াজ শোনা যায়। গ্রামবাসী প্রায় প্রতিদিন রাতেই সেই অশরীরী আওয়াজ শুনতে পায় এবং তারা রাত হলেই অনেক ভয়ে ভয়ে থাকে। কিন্তু কারোরই সাহস হয় না সেই জঙ্গলে গিয়ে দেখার যে আওয়াজটি কে করছে বা কোথা থেকে আসছে। একদিন গ্রামের সব বাচ্চারা মিলে সেই জঙ্গলের পাশেই একটি মাঠে খেলা করছিল। সেখানে মানিকের মেয়ে রিমিও ছিল। সেদিন সন্ধে হতেই গ্রামের সব বাচ্চারা যে যার ঘরে চলে যায়, কিন্তু রিমি তাদের সঙ্গে ছিল না। অনেক রাত হয়ে যাওয়ার পরও রিমি যখন বাড়ি ফিরে আসে না, তখন মালতী অনেক চিন্তায় পড়ে যায় এবং তখনই কাজ সেরে বাড়ি ফিরে আসে মানিক। মানিককে দেখে তখন মালতী বলে, রাত তো অনেক হলো গো, কিন্তু রিমি তো এখনো বাড়ি ফিরে আসেনি। আমার অনেক চিন্তা হচ্ছে। কোথায় গেল মেয়েটা? তুমি একটু দেখো না। কি বলছো গিন্নি? রিমি এখনো বাড়ি ফিরে আসেনি? আর এই কথা তুমি আমাকে এখন বলছো? এত রাত হয়ে গেল, মেয়েটা আমার কোথায় আমরা কিছুই জানি না। তুমি দাঁড়াও, আমি খুঁজে দেখি আশেপাশে কারোর বাড়িতে নাকি। তারপর মানিক গ্রামের মানুষদের বাড়িতে গিয়ে রিমির ব্যাপারে খোঁজ করতে থাকে। বৌদি, আপনি কি রিমিকে কোথাও দেখেছেন? আসলে ও এখনো বাড়ি ফিরে আসেনি, বিকেলে খেলতে গিয়েছিল। না ভাই, আমি তো রিমিকে কোথাও দেখিনি। ও তো আজ এই দিকটায় আসেনি। তারপর মানিক রিমির কোনো খোঁজ না পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে আরও গ্রামের কিছু লোক মিলে রিমিকে জঙ্গলের দিকে খুঁজতে যেতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা জঙ্গলের মুখে রিমিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর রিমির বাবা রিমিকে নিয়ে বাড়ি ফিরে আসে। মালতী নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই রিমির জ্ঞান ফিরে আসে। তুই জঙ্গলে অজ্ঞান কিভাবে হয়েছিলি? তুই তো তোর বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলি, কি হয়েছিল তোর? মায়ের মুখে এই কথা শুনে তখন রিমি বলে, আমি বন্ধুর সাথে ছিলাম। কোন বন্ধুর সাথে ছিলি তুই? তোর সব বন্ধু তো কখন বাড়ি ফিরে এসেছে। কিন্তু রিমি তার মায়ের প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। তখন মানিক তার স্ত্রীকে বলে, এখন এসব ছাড়ো গিন্নি, মেয়েটা মাত্র সুস্থ হয়েছে। না গো, আমার মনটা কেমন যেন কুগাইছে। ওই জঙ্গলটা মোটেই ভালো জায়গা নয়। আমি জানি গিন্নি, কিন্তু আমাদের মেয়ে তো সুস্থভাবে ফিরে এসেছে, তাই তুমি আর চিন্তা করো না। যাও গিয়ে ভাত বাড়ো, আর রিমিকেও ডাক দাও। দেখো কোথায় গেল, রাত তো অনেক হলো, কাল সকালে আমাকে আবার জমিতেও যেতে হবে। তারপর তারা সবাই মিলে রাতের খাবার খেতে বসে। কিন্তু খাবার দেখে তখনই রিমি হঠাৎ দাঁড়িয়ে যায়। যা দেখে মালতী তখন তাকে জিজ্ঞেস করে, কি হলো রিমি, তুই দাঁড়িয়ে গেলি যে, খাবি না? মাংস এবং মাছ কোথায়? আমি মাছ এবং মাংস ছাড়া ভাত খাবো না। রিমির মুখে এই কথা শুনে রিমির মা বাবা দুজনেই অনেক অবাক হয়। কারণ রিমি কখনো মাছ মাংস খায় না। সে মাছ মাংস খেতে একটুও ভালোবাসে না।
এরপরই রিমি সেখান থেকে চলে যায়। তখন রিমির মা তার বাবাকে বলে, কি গো, রিমি এসব কি বলছে? ও তো কোনোদিনও আজ পর্যন্ত মাছ মাংস ছুঁয়েও দেখেনি, তাহলে আজ হঠাৎ মাছ মাংস খাবার কথা কেন বলছে? আরে গিন্নি, তোমারও যে কি হয়েছে না? রিমির যা বয়স এখন, ও তো এসব খাবার কথা বলবেই। এতদিন ওর ইচ্ছে করেনি, তাই খায়নি। আজ ওর ইচ্ছে করেছে খেতে, তাই বলেছে আমি কালই আমার মেয়ের জন্য বাজার থেকে মাছ আর মাংস নিয়ে আসব। পরের দিন সকালে মালতী তার মেয়েকে মাছ এবং মাংস রেঁধে দেয়, কিন্তু রিমি সেগুলি এক নাগাড়ে গোগ্রাসে খেতে থাকে, যা দেখে মালতী কিছুটা অবাকই হয়, কারণ সে তার মেয়েকে কখনো এইভাবে মাছ মাংস খেতে দেখেনি। সেই দিনের পর থেকে রিমির আচরণ পুরোপুরি পাল্টে যায়। সে সব সময় রেগে থাকে, তাকে কেউ কিছু জিজ্ঞেস করলেও সে অনেক রেগে যায়। এরপর থেকেই রিমি প্রতিদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে সেই জঙ্গলে চলে যায়। তারপর সেখানে গিয়ে একা একা কারোর সাথে কথা বলতে থাকে। কিন্তু সকাল হলেই রিমিকে তার ঘরে শুয়ে থাকতে দেখা যায়। আসলে সেদিন যখন রিমি তার বন্ধুদের সাথে খেলা করছিল, তখন সে ভুল করে জঙ্গলের রাস্তায় চলে যায়। তারপর সে জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করে, আর তখনই তার সামনে উপস্থিত হয় একটি রাক্ষস। আর সেই রাক্ষসটি দেখতে অনেক ভয়ানক ছিল। রিমি সেই রাক্ষসটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন রাক্ষসটি তাকে বলে, বাহ, অনেকদিন পর একটি শিকার পেয়েছি, তাও আবার কচি শিকার। এবার তো তোর মরার সময় হয়ে গেছে। আসলে সেই রাক্ষসটি ছিল একটি অভিশপ্ত রাক্ষস, এবং সেই রাক্ষসের একটি ক্ষমতা ছিল, সে সবাইকে নিজের বশে করে নিতে পারত। তারপর প্রতিদিন রাতে সে সেই মানুষটির রক্ত খেয়ে ধীরে ধীরে মানুষটিকে মেরে ফেলত। আর রিমির একটি ছোট ভুলের জন্য সেও সেই রাক্ষসের বশে এসে যায়। আর এই কারণেই প্রতিদিন রাতে রিমি তার অজান্তেই সেই জঙ্গলে চলে যায়। কিন্তু একদিন এক সাধু রিমিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তখনই তিনি রিমিদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন, কারণ তিনি এই বাড়িতে কিছু অশুভ শক্তির উপস্থিতি টের পান। তাই তিনি রিমিদের বাড়িতে প্রবেশ করেন। আর তখনই মালতী ঘর থেকে বেরিয়ে আসে এবং সাধুকে প্রণাম করে। তখন সাধু তাকে বলেন, মা, গত কিছুদিনে তোমাদের বাড়িতে কি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাকে সব কিছু খুলে বলো তো, কারণ আমার মনে হচ্ছে তোমাদের বাড়িতে অশুভ কিছুর ছায়া আছে, যা ধীরে ধীরে কারোর প্রাণ কেড়ে নিতে চাইছে। না বাবা, তেমন কোনো অস্বাভাবিক ঘটনা তো কিছু ঘটেনি, কিন্তু আমার মেয়ে রিমি, ওর ব্যবহারে কিছুটা পরিবর্তন এসেছে। কিছু দিন আগে ওকে আমরা আমাদের বাড়ির পাশের একটি জঙ্গলে অজ্ঞান অবস্থায় খুঁজে পাই। ওই জঙ্গলটা মোটেই কোনো স্বাভাবিক জঙ্গল নয়, কারণ রাত হলেই বিভিন্ন অশরীরী আওয়াজ সেই জঙ্গল থেকে শোনা যায়। আর সেই দিনের পর থেকেই আমার মেয়ে পুরো পাল্টে গেছে। সবসময় শুধু মাছ আর মাংস খেতে চায়, কথায় কথায় রেগে যায়, কারোর সাথে ঠিকভাবে কথা বলে না। আরেকটি বিষয় আমি খেয়াল করেছি বাবা, ও তো প্রতিদিনই মাছ আর মাংস দিয়ে খাচ্ছে, কিন্তু ধীরে ধীরে আমার মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। ওকে দেখলে কেমন যেন রক্তশূন্য লাগছে। আমি ভেবেছি ওকে একবার বৈদ্য মশাইয়ের কাছে নিয়ে যাব। ঠিক আছে মা, তুমি আমায় একবার সেই জঙ্গলের কাছে নিয়ে যেতে পারবে? আমি যদি জঙ্গলটাকে একবার দেখি, তাহলে নিশ্চিতভাবে তোমায় কিছু বলতে পারবো। ঠিক আছে বাবা, আপনি চলুন আমার সাথে। তারপর মালতী সেই সাধুকে নিয়ে সেই জঙ্গলের সামনে যায়। জঙ্গলটিকে দেখে সাধু তখন মালতীকে বলেন, তুমি ঠিকই বলেছ মা, এই জঙ্গলে একটি অশরীরী আছে, আর সেই অশরীরী তোমার মেয়েকে নিজের বশে করে রেখেছে। আমি নিশ্চিত তোমার মেয়ে প্রতিদিন রাতে এই জঙ্গলে আসে, আজও সে আসবে। আজ আমি আগে থেকেই জঙ্গলের রাস্তার মুখে থাকব। যখন তোমার মেয়ে এই জঙ্গলে আসবে, তুমিও তার পিছু করতে থাকবে, কারণ একজন মায়ের শক্তির উপরে আর কোনো শক্তি হতে পারে না।
সেদিন রাতে মালতী ও রিমি ঘুমিয়েছিল, আর তখনই হঠাৎ রিমি কোথাও যেতে থাকে, যা দেখে মালতীও তখন রিমির পিছু নিতে শুরু করে। আর এইদিকে সাধু সেই জঙ্গলের রাস্তার মুখে দাঁড়িয়েছিলেন, আর ঠিক তখনই রিমিও তার সামনে আসে, আর তার পিছু পিছু আসে মালতীও। তখন সাধু রিমিকে উদ্দেশ্য করে বলেন, দাঁড়াও, তুমি আর সামনে যেতে পারবে না। সাধুর মুখে এই কথা শুনে তখন রিমি তাকে বলে, সরে যাও আমার রাস্তা থেকে, আমাকে যেতে হবে, ও অপেক্ষা করছে। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না, সামনে অনেক বিপদ। আর তখনই সেই রাক্ষসটি রিমির উপর ভর করে এবং বলে, এই সাধু, আমার রাস্তা থেকে সরে যা। আমার কাজে বাধা দিলে তোর অবস্থাও ঠিক এই মেয়ের মতো হবে। মালতী নিজের মেয়ের এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন সে সাধুকে বলে, বাবা, দয়া করে আমার মেয়েকে এই অশরীরীর হাত থেকে বাঁচান। তখন সাধু সেই রাক্ষসকে উদ্দেশ্য করে বলেন, তুই এই মেয়ের শরীর ছেড়ে দে, নয়তো তোকে আমি ভৎস করে দেব। তুই আমার কিছুই করতে পারবি না, আর আমি ভালো করেই জানি তোকে কিভাবে শেষ করতে হবে। আমার কাছে শ্বেত পদ্ম নদীর জল আছে, যা দিয়ে আমি তোকে এক্ষুনি ভৎস করে দিতে পারি। সাধুর মুখে এই কথা শুনে রাক্ষসটি কিছুটা ভয় পেয়ে যায়। তখন সে রিমির শরীর ছেড়ে দিয়ে সেই সাধুর সামনে উপস্থিত হয়। তখন সাধু সেই রাক্ষসকে উদ্দেশ্য করে বলেন, তুই এই মেয়ের শরীর ছেড়ে দিবি, আর কখনো ওর ক্ষতি করতে আসবি না। তখন সেই রাক্ষস সাধুকে বলে, আমি আমার শিকার কিছুতেই ছেড়ে দেব না, ওকে আমি মেরে ফেলবো। তুই যদি ওর কোনো ক্ষতি করিস, তাহলে আমি তোকে ভৎস করে দেব, কারণ আমি ভালো করেই জানি তুই একটি অভিশপ্ত রাক্ষস। তোর এই শরীর যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তুই আর অভিশাপ মুক্ত হতে পারবি না। সাধুর মুখে এই কথা শুনে রাক্ষসটি অনেক ভয় পেয়ে যায়। তখন সে সাধুকে বলে, না, তুমি এমন করো না। আমি এই মেয়েকে আমার বশ থেকে মুক্ত করে দিচ্ছি। তুমি আমার এই শরীর নষ্ট করো না। কিন্তু তোকে আরেকটি কথা দিতে হবে, আজকের পর থেকে তুই আর কোনো মানুষের ক্ষতি করবি না। তুই যদি আর কোনোদিনও কারোর ক্ষতি করার চেষ্টা করেছিস, সেদিনই তোর শেষ দিন হবে। সাধুর মুখে এই কথা শুনে তখন সেই রাক্ষস সাধুকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, আমি আর কখনো কারোর ক্ষতি করব না। হ্যালো দোস্ত, আমি হলাম এঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না কিন্তু। আর তোমাদের বন্ধুদের সাথে এই গল্প শেয়ার করতেও ভুলবে না। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ আমার এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।